Assalamu alaikum dear student and viewers. Welcome to our channel Easy Accounting by Nahid. আজকে আমরা করব মার্চেন্ডাইজ জার্নাল আর ম্যাথ 2 চলুন শুরু করা যাক। Farad Enterprise is a merchandise organization. Its credit terms is 312 net 30 on all of these sales during the month of March 2018. The following transaction occurred. এখানে বলছে ফরাদ কোম্পানি একটা মার্চেন্ডাইজ অর্গানাইজেশন এবং এর সেলের উপর নিচে যে ট্রানজাকশন গুলো দেওয়া আছে এগুলোর প্রত্যেকটার সেলের উপর এই কন্ডিশনটা প্রযোজ্য হবে। কন্ডিশনটা কি 30 দিনের ভিতর তাকে আমাকে অবশ্যই পরিশোধ করতে হবে। 12 দিনের ভিতর যদি সে পরিশোধ করে আমাকে টাকা তাহলে তাকে আমাকে 3% বাটা দিতে হবে। এই শর্ত দিয়ে আমাদের এই পুরো অঙ্কটা করতে হবে। আর এই অঙ্কটা আমরা করতেছি পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে। আর এই অঙ্কের প্রশ্নটা আপনারা নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এইটার প্রথম ক্লাসটা যারা করে নাই তাদের আই বাটনে লিংক দেওয়া আছে, দয়া করে ক্লাসটা করে নেবেন। মার্চ 1 পারচেজ টু কাইন্ডস অফ গুডস এক্স এন্ড ওয়াই অফ 200 ইউনিটস এন্ড 160 ইউনিটস কস্ট টাকা 12 and taka 20 each respectively to exim kong terms to 10 net 30 FOB destination point purchase। আমরা জানি পারচেজ থাকলে মার্চেন্ডাইজ ইনভেন্টরি জাবেদা দিতে হয়। এটা পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে চারটা জিনিসের ক্ষেত্রে মার্চেন্ডাইজ ইনভেন্টরি জাবেদা দিতে হয়। পারচেজ রিটার্ন এন্ড অ্যালাউন্স, পারচেজ ডিসকাউন্ট এন্ড ফ্রেটিং। এই চারটার পরিবর্তে আমরা মার্চেন্ডাইজ ইনভেন্টরি লিখি। আমি যখন কোনো কিছু বাকিতে পারচেজ করি এখানে নাম বলে দিছে এক্সিম কং, এর কাছ থেকে আমরা যখন কিনা কোম্পানির নাম বলে দেয়, পণ্যদারের নাম বলে দেয় তখন এটা বাকিতে সংগঠিত হয়। আর যতক্ষণ পর্যন্ত ক্যাশে না বলবে ততক্ষণ পর্যন্ত আমাদের বুঝে নিতে হবে এই লেনদেনটা কি বাকিতে হয়েছে। পারচেজ, আমরা যখন পারচেজ করি তখন আমাদের পাওনাদারের সৃষ্টি হয়। আমরা পারচেজ করলে পারচেজটা বেড়ে যায়। পারচেজের পরিবর্তে আমরা কি লিখি? মার্চেন্ডাইজ ইনভেন্টরি লিখি। মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, এপি ক্রেডিট, অ্যাকাউন্ট পেবল। এপি দ্যাট মিন্স অ্যাকাউন্ট পেবল ক্রেডিট। কত টাকা হবে দেখি আমরা। এখানে কত ইউনিট আছে? 200 ইউনিট। আর 200 ইউনিট কত টাকা ধরে? 200 ইউনিট 12 টাকা ধরে। 160 ইউনিট কত টাকা ধরে? 20 টাকা ধরে। তো 200 ইউনিটকে 12 দিয়ে গুণ দিলে যেটা আসবে এবং 160কে 20 দিয়ে গুণ দিলে যেটা আসবে, মোট টাকাটা যোগ করে আমাদের জাবেদা দিতে হবে। এই যে দেখেন, মার্চেন্ট ইনভেন্টরি ডেবিট, এপি ক্রেডিট। এপি মানে হচ্ছে কি অ্যাকাউন্ট পেবল ক্রেডিট, আর নিচে এপি কে এক্সিমকো কোম্পানি, এটা আমাকে লিখে দিতে হবে। এই যে দেখুন, 200 ইউনিটকে আমি যখন 12 দিয়ে গুণ দিলাম তখন 2400 টাকা আসছে। 160 ইউনিটকে যখন আমি 20 দিয়ে গুণ দিলাম তখন 3200 টাকা আসছে। এই 3200 এবং 2400 টাকা যোগ করে দিলে 5600 টাকা হয়। 5600 টাকা ডেবিট মার্চেন্ট ইনভেন্টরিতে, এবং এপি ক্রেডিট পাওনাদার বেড়ে গেছে, তো পাওনাদারের ঘরে আমাকে বাড়াই দিতে হবে 5600 টাকা। মার্চ 2 পেইড ফ্রেড টাকা 200 অন মার্চ 1 পারচেজ বাই দ্য অ্যাপ্রোপ্রিয়েট পার্টি। এই যে মার্চের 1 তারিখের কথা বলছে, 1 তারিখে অ্যাপ্রোপ্রিয়েট পার্টিকে আমি পরিশোধ করে দেওয়া হয়েছে কত? 200 টাকা পরিবহন ভাড়া। ফ্রেটিন মানে পরিবহন ভাড়া পরিশোধ করে দিছি। তো এখন আমাকে দেখতে হবে যে পারচেজের সাথে কি ডেস্টিনেশন পয়েন্ট। আমরা জানি পারচেজের সাথে যখন ডেস্টিনেশন পয়েন্ট থাকে তখন আমাদের ক্রয় পরিবহন, মানে এই যে ক্রয় পরিবহন পেইড ফ্রেট, পারচেজের সাথে যদি ডেস্টিনেশন পয়েন্ট থাকে পরিবহন ভাড়া পরিশোধ করতে হয় না। পারচেজের সাথে যদি শিপিং পয়েন্ট থাকতো তাহলে এই পরিবহন ভাড়ার জাবেদাটা আমি দিতাম, যেহেতু আমি পারচেজ করছি আর বিক্রেতা ডেস্টিনেশন পয়েন্ট, বিক্রেতা পরিবহনের ভাড়া পরিশোধ করে দিচ্ছে, তাহলে তো এখানে আমাকে আমার জাবেদা দেওয়ার কোনো কথাই নেই। তার জন্য এখানে ফ্রেটিনের চাবেতা হবে না। দেখুন আমাদের মার্চের 2 কি বলছে? নো এন্ট্রি। মার্চ 4 পারচেজ সাপ্লাই টাকা 2000 ফ্রম তুরাগ লিমিটেড। তুরাগ লিমিটেডের কাছ থেকে এই যে দেখেন নাম দিয়ে দিচ্ছে, তার মানে কি এটা নগদে হয়েছে? না, নগদে হয় নাই। আমরা সবসময় দেখছি যে পারচেজ রিটার্ন এলো, পারচেজ ডিসকাউন্ট এন্ড ফ্রেটিনের পরিবর্তে আমরা মার্চেন্ডাইজ ইনভেন্টরি লিখি। এখানে যেহেতু সম্পদের নামটা উল্লেখ করে দিচ্ছে তাই আমাদের এখন আর মার্চেন্ডাইজ ইনভেন্টরি লিখতে হবে না, আমাদের সম্পদের নামটা লিখতে হবে। সম্পদ বেড়ে গেছে এবং কি বেড়ে গেছে? আমার পাওনাদার বেড়ে গেছে, তাই এপি তুরাগ লিমিটেড। এপি হচ্ছে কি অ্যাকাউন্ট পেবল তুরাগ লিমিটেড। তো এখানে লিখবো এই যে সাপ্লাইজ ডেবিট এপি ক্রেডিট তুরাগ লিমিটেড। কত টাকা? 2000 টাকা ছিল, 2000 টাকায় বসবেন। সোল প্রোডাক্ট ওয়াই, এই যে দেখেন ওয়াই প্রোডাক্ট, আমি ওয়াই প্রোডাক্ট কিনছিলাম না, এই প্রোডাক্টটা আমি এখন বিক্রি করে দিচ্ছি। প্রোডাক্ট ওয়াই অফ 100 ইউনিট কস্ট প্লাস 20% প্রফিট অন কস্ট টু লিভিয়া কং। লিভিয়া কং এর কাছে আমি 20% লাভে, ঠিক আছে, আমার পণ্যটা যত দিয়ে কিনা হয়েছিল তার 20% লাভে আমি বিক্রি করছি। তো এটা কিভাবে কাউন্ট করব? আমরা যখন বিক্রি করি তখন আমাদের কিসের সৃষ্টি হয়? বাকিতে যখন বিক্রি করি তখন আমাদের দেনাদারের সৃষ্টি হয়, দেনাদার বেড়ে যায়, বিক্রয় কমে যায়। তাই এআর ডেবিট, এআর কি হবে? লিবিয়া কোম্পানি, এআর ডেবিট। আর সোলের জন্য আমাদের তো আমরা জানি দুইটা জাবেদা দিতে হয়, একটা হচ্ছে গিয়া সেলের জাবেদা আর একটা হচ্ছে কস্ট প্রাইসের জাবেদা। সেল করছি আমি কত টাকায়? সেল করছি আমি, এখন টাকাটা হইলো গিয়ে একটা ফ্যাক্ট, আমি 100 ইউনিট সেল করছি
আর ইউনিটের কস্ট প্রাইস কত ছিল, আমি কিনছিলাম কত টাকা দিয়ে। দেখেন ওয়াই পণ্যটা আমি কিনছিলাম 20 টাকা দিয়ে। যখন আমি ওয়াই পণ্যটা 20 টাকা দিয়ে কিনছিলাম, এই টাকাটা আগে কস্ট প্রাইসে লিখে ফেলি। যেমন এয়ার ডেবিট, এয়ার অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। আমরা দুইটা জাবেদা দিই, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেল ক্রেডিট। এই টাকাটা কোথা থেকে আসলো এটা আমার এখন দেখার বিষয় না। আগে যেহেতু আমাদের কস্ট প্রাইসের টাকাটা যেহেতু বলছে যে কস্ট প্রাইসের উপর 20% লাভে আমি বিক্রি করছি, তাই আমরা আগে দেখি আমার কস্ট প্রাইস কত ছিল। এই যে দেখেন 100 টাকা, ওয়াই পণ্যটা কত টাকা দিয়ে কিনছিলাম, 20 টাকা ধরে কিনছিলাম। আচ্ছা, কত ইউনিট কিনছিলাম, যত ইউনিট কিনছি ওটা আমার দেখার বিষয় না। এখন বিক্রি করছে কত ইউনিট, বিক্রি করছে আমি 100 ইউনিট বিক্রি করছি, ঠিক না? টাকা কত ছিল, এটা কিনছিলাম কত টাকা দিয়ে, 20 টাকা দিয়ে। 100 ইউনিটের 20 টাকা ধরে কত হয়, 2000 টাকা হয়। এই 2000 টাকার 20% করলে হয় 400 টাকা। 1000 ইন্টু 20, এই টাকাটার সাথে যখন আমি 20 গুণ দিব, তখন আমার বের হয়ে যাবে যে আমি বিক্রি করছিলাম কত টাকা। এই যে দেখেন 2400 টাকা বিক্রি করছিলাম, আর আমার কিনা কত ছিল, 2000 টাকা কিনা ছিল। তার মানে আমার 400 টাকা লাভ হয়েছে। মার্চ 7, রিসিভ ক্রেডিট ফ্রম এক্সিম কোং, টাকা 200 ফর রিটার্ন গুডস। এখন দেখি রিসিভ ক্রেডিট মানে কি, বাকিতে ক্রয় ফেরত। এক্সিমকো কোম্পানির কাছ থেকে যে আমি পারচেস করছিলাম বা কিনছিলাম, এই যে এক্সিমকো কোম্পানিকে এখন আমি 200 টাকার পণ্য ফেরত দিয়ে দিছি। বাকিতে যখন কিনি তখন আমাদের পাওনাদার বেড়ে যায়, এখন পাওনাদারকে আমি ফেরত দিয়ে দিছি। তো ফেরত দিলে আমার কি হয়ে যায়, আমার পাওনাদার যে আগে বেড়ে গেছিল ক্রয় করার কারণে, এখন ফেরত দেওয়ার কারণে আমার পাওনাদারটা কমে যাবে। পাওনাদার কমলে কি হয়, পাওনাদার কমলে আমরা পাওনাদারকে কমিয়ে ফেলি। আর পাওনাদার কমে কিসে, পাওনাদারকে যখন আমরা ডেবিট সাইডে রাখি তখন পাওনাদার কমে যায়। তো পাওনাদার ডেবিট আর রিটার্ন, এই যে ক্রয় ফেরত, বাকিতে ক্রয় ফেরত। আমরা জানি পারচেজ রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স বসার পরিবর্তে আমরা লিখি মার্চেন্ডাইজ ইনভেন্টরি। এটা আমরা প্রথম ক্লাসে শিখেছিলাম। অ্যাকাউন্ট পেয়েবল এক্সিমকো কোম্পানি কমে গেছে কত টাকা, 200 টাকার। এখন আমার দায় কমে গেছে। পারচেজ রিটার্ন অ্যান্ড অ্যালাউন্সের পরিবর্তে আমরা লিখি মার্চেন্ডাইজ ইনভেন্টরি। ক্রেডিট কত টাকা করলাম, 200 টাকা করলাম। 8 তারিখে বলছে যে sold product of 60 units for cash, টাকা 1200। আমরা 60 টাকার যে পণ্যটা ছিল না, সোল বিক্রি করছে। আর বিক্রি করলে দুইটা জাবেদা দিতে হয়, একটা হচ্ছে কি সেলের জাবেদা আর একটা হচ্ছে কি কস্ট প্রাইসের জাবেদা। আচ্ছা, আমরা যখন ক্যাশে বিক্রি করি তখন আমার ক্যাশ টাকা বেড়ে যায়। আমি বিক্রি করছি কোনো কিছু, বিক্রি করলে কি আসে, আমার নগদ টাকা আসে অথবা আমার দেনাদারের সৃষ্টি হয়। তো এখানে যেহেতু আমি নগদে বিক্রি করছি, ক্যাশ ডেবিট, সেল ক্রেডিট, আর কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট, এই আমরা দুইটা জাবেদা দিই। ক্যাশ ডেবিট, সেল ক্রেডিট, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। এখন আমাকে দেখি আমি 1200 টাকার বিক্রি করছিলাম, তো এটা আমরা লিখিয়ে ফেলি ক্যাশে 1200 টাকা এবং সেলে 1200 টাকা। এই যে দেখেন ক্যাশে 1200 টাকা এবং সেলে 1200 টাকা। এখন আমার দেখতে হবে কস্ট প্রাইস বা কিনছিলাম কত টাকা দিয়া। এখন দেখি যে আমি বিক্রি করছি কত ইউনিট, 60 ইউনিট। আচ্ছা, এক্স পণ্য। এখন দেখি আমাদের মার্চের 1 তারিখে যে আমরা এক্স পণ্যটা কিনছিলাম, এই পণ্যটা কত টাকা দরে কিনছিলাম, 12 টাকা দরে কিনছিলাম। তো 60 ইউনিটকে আমরা 12 দিয়ে গুণ দিলে আমি পেয়ে যাব যে আমার ক্রয় 60 ইউনিটকে আমি 12 দিয়ে গুণ দিয়ে দিলে আমার যত টাকা আসতেছে 720 টাকা আসে। 720 টাকায় হচ্ছে গিয়ে আমার ক্রয়। আমি ক্রয় করছিলাম এত টাকা দিয়ে, আর বিক্রি করছি 1200 টাকায় বিক্রি করছি। 10 নম্বরটা বলছে একটু এক্সিম কং অ্যাজ পার কন্ডিশন, শর্ত সাপেক্ষে এক্সিম কোম্পানিকে টাকা পরিশোধ করা হয়েছে। আচ্ছা, এক্সিম কোম্পানির কাছ থেকে আমি কিনছিলাম কত তারিখে, মার্চ 1 তারিখে কিনছিলাম, আর পেড করে দিছি 10 তারিখে। তার মানে কি বাট্টাকৃত, এই যে দেখেন এখানে কন্ডিশন দেওয়া আছে 210 নেট 30, তার মানে বাট্টাকৃত সময়ের ভিতর তাকে পরিশোধ করছে। তার মানে আমি 2% বাট্টা পাবো। আমি যখন বাট্টা পাই তখন এটাকে ক্রেডিট সাইডে লিখতে হয়, আর আমি যখন বাট্টা দিই তখন ডেবিট সাইডে লিখতে হয়। তো এটার এন্ট্রিটা কি হবে, জার্নালটা হবে আমি যেহেতু বাট্টাকৃত সময়ের ভিতর পরিশোধ করছি আমি বাট্টা পাবো। আর আমি যখন টাকা পরিশোধ করে দিই তখন আমার পাওনাদার কমে যায়, তো পাওনাদারকে আমি কমায় দিতেছি অ্যাকাউন্ট পেয়েবল ডেবিট আর ক্যাশ ক্রেডিট। ক্যাশ টাকা চলে গেছে, ক্যাশ ক্রেডিট। আর আমি যেহেতু বাট্টা পাইছি, বাট্টা কি পারচেজ ডিসকাউন্টের পরিবর্তে আমরা মার্চেন্ডাইজ ইনভেন্টরি লিখি, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। আচ্ছা, আমি যেহেতু তাকে 200 টাকার পণ্য ফেরত পাঠিয়ে দিয়েছিলাম, এই যে দেখেন এক্সিমকো কোম্পানি মার্চ মাসের 7 তারিখে আমি 200 টাকার পণ্য তাকে ফেরত পাঠিয়ে দিয়েছি। তার মানে এখন সে আমার কাছে কত টাকা পায়, এখন সে 5600 টাকার পণ্য আমি কিনছিলাম, 5600 টাকা থেকে 200 টাকা মাইনাস করলে থাকে 5400 টাকা। এবং আমি ডিসকাউন্ট পাইছি কতটুকু, কোন টাকার উপর, 5400 টাকার উপর ডিসকাউন্ট পাইছি 2%, হচ্ছে গিয়ে 108 টাকা। আর 5400 টাকা থেকে যখন আমি 108 টাকাকে
মাইনাস করে দিব, তখন আমার থাকবে 5,292 টাকা। মার্চ 12 পারচেজ প্রোডাক্ট জেট অফ 600 ইউনিটস, টাকা 25 ইচ ফ্রম উত্তরা কং, টার্মস টু 12, নিট 30 FOB ডেস্টিনেশন পয়েন্ট। পারচেজের সাথে ডেস্টিনেশন পয়েন্ট দেওয়া আছে, তার মানে কি ফ্রেটেনের চাবেদা বা ক্রয় পরিবহনের চাবেদা আমাকে দিতে হবে না, এটা বিক্রেতা দিবে। প্রোডাক্ট পারচেজ করছি জেট, এখানে দেখেন এক্স ইউনিট এবং ওয়াই ইউনিট পণ্য ক্রয় করছে, আর নতুন ভাবে পণ্য ক্রয় করছে জেড ইউনিট। কত টাকা দরে? 25 টাকা দরে। যখন আমি পারচেস করি তখন এখানে তো কোনো সম্পদের নাম দেওয়া নাই, তার জন্য এখানে আমার পারচেসের জন্য আমাদের দিতে হবে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট এপি ক্রেডিট। কত টাকা হবে? 15,000 টাকা হবে। মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট অ্যাকাউন্ট পেবল উত্তরা কং, ক্রেডিট কত টাকা? 15,000 টাকা। 13 তারিখে বলছে গ্রান্টেড ক্রেডিট টু লিবিয়া কং, টাকা 48 and scraped value was টাকা 20। গ্রান্টেড ক্রেডিট মানে হচ্ছে কি বাকিতে বিক্রয় ফেরত, বাকিতে যে বিক্রি করছিলাম এটা আমার কাছে ফেরত আসছে, ঠিক আছে, লিবিয়া কোম্পানির কাছে। আচ্ছা দেখি তো লিবিয়া কোম্পানির কাছ থেকে যে আমি বিক্রি করছিলাম, এই যে দেখেন এই যে সোল প্রোডাক্ট বিক্রি করছিলাম কত? লিবিয়া কোম্পানির কাছ থেকে। তো লিবিয়া কোম্পানি আমাকে ফেরত দিয়ে দিছে 48 টাকা পণ্য ফেরত দিয়ে দিছে, যার ক্রয় মূল্য ছিল 20 টাকা। আচ্ছা দেখি তো, এখন ফেরত আসলে আমরা জানি বিক্রয় এবং বিক্রয় ফেরতের জন্য দুইটা চাবেদা দিতে হয়, একটা হচ্ছে কি বিক্রয় ফেরতের চাবেদা আর একটা হচ্ছে কি কস্ট প্রাইসের চাবেদা। বিক্রয় ফেরতের জন্য কি হয়, বিক্রয়ের উল্টাটা হয়ে যায়। বিক্রি করলে আমার কি হয়, বিক্রি করলে আমার দেনাদার বেড়ে যায়, যার মানে AR ডেবিট সেল ক্রেডিট। তো এখন এটা উল্টে গেলে কি হয়, সেল রিটার্ন এন্ড অ্যালাউন্স। আমরা এখন এটা তো আমরা জানি যে এখানে মার্চেন্ডাইজ ইনভেন্টরি লিখবো না, আমরা জানি পারচেজ রিটার্ন ডিসকাউন্ট এন্ড রিটার্নের পরিবর্তে মার্চেন্ডাইজ ইনভেন্টরি লিখতে হয়। তারপর বিক্রয় এবং বিক্রয় ফেরতের জন্য দুইটা জাবেদা দিতে হয়, ঠিক আছে। এই যে দুইটা জাবেদা, এ তে একটা জাবেদা আর বি তে আরেকটা জাবেদা, এই দুইটা জাবেদা। একটা হচ্ছে কি সেল রিটার্ন অ্যালাউন্স ডেবিট AR ক্রেডিট, যখন আমি বাকিতে বিক্রয় করি তখন এ ডেবিট হয়। তো এখন তো উল্টে যাবে, কারণ সে আমাকে রিটার্ন দিয়ে দিছে, তার মানে কি এখন দেনাদার আমার কমে গেছে, দেনাদার কমলে দেনাদারকে আমরা ক্রেডিট করে দিই, উত্তরা কম। তো তারপরে কি করতে হয়, আমরা যখন বাকিতে বিক্রি করি তখন আমরা জাবেদা দিই কস্ট প্রাইস উপরে থাকে আর মার্চেন্টস ইনভেন্টরি নিচে থাকে। যেহেতু এটা আমার কাছে রিটার্ন চলে আসছে, এটা উল্টে যাবে, উল্টে গিয়ে কি হবে, মার্চেন্টস ইনভেন্টরি ডেবিট হয়, ডেবিটে লিখতে হবে, অ্যান্ড কস্ট অফ গুডস সোল্ড ক্রেডিটে লিখতে হবে। কত টাকা? এর ক্রয় মূল্যটা ছিল 20 টাকা এবং বিক্রয় ফেরত আসছে কত টাকার মূল্যের? 48 টাকা মূল্যের। অ্যাপ্রোপ্রিয়েট, এই যে মার্চ 15 appropriate party paid টাকা 200 freight on purchase March 1। এই যে মার্চের 1-এ বা মার্চ মাসের 1 তারিখে যে পারচেজ করছিলাম এই ভাড়াটা আবার পরিশোধ করা হয়েছে। তো এখন পরিশোধ করছে কি আমি পরিশোধ করছি না, এখানে কি দেওয়া আছে, FOB ডেস্টিনেশন পয়েন্ট দেওয়া আছে। তার মানে কি ক্রয়ের ভাড়া পরিশোধ করে দিচ্ছে বিক্রেতা, তো এখানে তো ক্রয় করছে আমি, আর পরিবহন ভাড়া পরিশোধ করে দিচ্ছে বিক্রেতা, তো আমার তো এখানে জার্নাল দেওয়ার কিছুই নেই, তাই মার্চের 15 তারিখে কোনো জার্নাল হবে না। দেখুন মার্চের 15 তারিখে নো এন্ট্রি। মার্চ 17 রিসিভড ডিউ অ্যামাউন্ট ফ্রম লিবিয়া কং, লিবিয়া কং এর কাছ থেকে বা কোম্পানিকে যখন আমি বিক্রি করছিলাম বাকিতে, তো এই টাকা আমি এখন আমাকে পুরোপুরি পরিশোধ করে দিছে। এখন দেখি তো লিবিয়া কোম্পানির কাছে আমি কত তারিখে বিক্রি করছিলাম, আমি কি তাকে কোনো বার্তা দিব? কারণ কি সে যদি আমার বার্তাকৃত সময়ের ভিতরে আমাকে পরিশোধ করে দেয় তাহলে তো অবশ্যই তাকে বার্তা দিতে হবে। বার্তা দিলে জার্নালটা একরকম হবে, আর বার্তা যদি না দিয়ে আমাকে পরিশোধ করাতে জার্নালটা অন্যরকম হবে। তাই দেখি রিসিভ পরিশোধ করে ফেলতেছে বা গ্রহণ করে ফেলছে আমি ডিউ অ্যামাউন্ট, বাকিতে অ্যামাউন্টটা ছিল ফ্রম লিবিয়া কং এর কাছে যে বাকিতে অ্যামাউন্টটা ছিল আমার টাকাটা ছিল সে টাকাটা আমি রিসিভ করে ফেলছি। দেখি তো লিবিয়া কোম্পানিকে আমি কত, এই যে দেখেন লিবিয়া কং 5 তারিখে ছিল মার্চ 5 লিবিয়া কং এর কাছে বিক্রি করা হয়েছিল। আচ্ছা 5 এখানে এই যে দেখেন বিক্রি করলে এই যে দেখেন 12 দিনের ভিতর পরিশোধ করলে আমাকে অবশ্যই 3% পাঠিয়ে দিতে হবে। 5 তো আমি বিক্রি করছি, এই তারিখটা কাউন্ট হবে না। 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 একদম 12 দিনের ভিতরেই আমাকে পরিশোধ করতে, তার মানে কি অবশ্যই আমাকে তাকে বার্তা দিতে হবে। তাই বার্তা দিলে এখানে কি হবে, রিসিভ যখন করে ফেলি তখন আমাকে কি বেড়ে যায়, আমার ক্যাশ টাকা বেড়ে যায়। এই যে দেখেন ক্যাশ টাকা বেড়ে গেছে 17 তারিখে, ক্যাশ টাকা বেড়ে গেছে। ক্যাশ কত টাকা বেড়ে গেছে? 2281 টাকা বেড়ে গেছে ক্যাশ। এবং সেল ডিসকাউন্ট, এই যে আমি ডিসকাউন্ট দেই তো আমি ডেবিট সাইডে লিখি, এই যে দেখেন সেল ডেবিট সাইডে লিখছি 71 টাকা, তার মানে কি তাকে আমি বার্তা দিছি। আর আমি তার কাছে পাইতাম কত, আমি তার কাছে পাইতাম 2352 টাকা পাইতাম। কিভাবে সেটা পাইতাম আমি এখন কাউন্ট, সে আমাকে কি ফেরত দিয়ে দিছিল কোনো পণ্য? দেখি তো। আচ্ছা আমি বিক্রি করছিলাম তাকে, এই যে দেখেন 5 তারিখে বিক্রি করা হয়েছিল, 1 ইউনিট বিক্রি করছে তার কাছে, সে কি আমাকে কোনো টাকা ফেরত দিয়ে দিছে? দেখি তো। আচ্ছা দেখি 13 তারিখে সে আমাকে ফেরত দিয়ে দিছে গ্রান্টেড ক্রেডিট, বাকিতে বিক্রি ফেরত ফেরত, তার মানে কি আমার কাছে ফেরত আসছে বাকিতে যে বিক্রি করছিলাম কত টাকার পণ্য, 48 টাকার পণ্য ফেরত আসছে। তো 48 টাকার পণ্য এটা তো তার ক্রয় মূল্য ছিল,
ঠিক আছে, এটা বিক্রয় মূল্য, তার মানে এত টাকার পণ্য ফেরত আসছে, আমাকে এটা মাইনাস করে দেখাতে হবে। তার মানে আমরা দেখি তো 5 তারিখে কত টাকা ছিল। 5 তারিখ বিক্রি করছিলাম তার কাছে 2400 টাকা। 2400 টাকার পণ্য আমি বিক্রি করছিলাম, তো আমাকে 48 টাকার পণ্য ফেরত আসছে আমার কাছে। তাই 2400 টাকা থেকে 48 টাকা আমাকে বাদ দিলে যত টাকা থাকবে অত টাকা আমি এখন তার কাছে পাই। এই যে দেখুন, 2400 থেকে 8 টাকা বাদ দিলে আমি পাই 2352 টাকা পাই এখন তার কাছে। তো এখন 2352 টাকা কি সে আমাকে পরিশোধ করবে না? কারণ হচ্ছে সে বাট্টাকৃত সময়ের ভিতর আমাকে সে পরিশোধ করতেছে, তাই আমাকে তাকে বাট্টা দিতে হবে 71 টাকা। 2352 টাকার 3% করলে হয় 51 টাকা। এই 51 টাকা সে আমাকে আর দিবে না। তার মানে কি 2352 টাকা থেকে 71 টাকা বাদ দিলে থাকে 2281 টাকা। সে এখন আমাকে 2281 টাকা দিচ্ছে, আর 71 টাকা সে আমাকে আর দিবে না। তাই আমি সেল ডিসকাউন্ট লিখলাম 71 টাকা। 18তে বলছে sold product X of 80 units and product Z of 200 units at cost plus 20% profit on cost to কেয়াকং। কেয়াকং এর কাছে আমি যত টাকার ক্রয় করছি অত টাকার 25% লাভে আমি এক্স পণ্যটা বিক্রি করছি 80 ইউনিট, এবং জেড প্রোডাক্টটা বিক্রি করছি 200 ইউনিট। এই যে দেখেন, এক্স প্রোডাক্টটা কিনছিলাম আমি মার্চের 1 তারিখে এবং জেড প্রোডাক্টটা কিনছিলাম মার্চের 12 তারিখে। এখন দেখতে হবে যে 80 ইউনিটের ক্রয় মূল্যটা কত ছিল। এই যে দেখেন, এক্স ইউনিটের ক্রয় মূল্য ছিল 12 টাকা। তার মানে কি 80কে আমি যখন 12 দিয়ে গুণ দিব তখন আমি পাবো 80 ইউনিটের টাকাটা। তারপরে হলো গিয়া জেড পণ্যটাকে 200 পণ্য জেটের, এই 200 পণ্যকে আমি যখন 25 দিয়ে গুণ দিব, কারণ 12 তারিখে আমি জেড পণ্যটা ক্রয় করছি কত টাকা দিয়ে, 25 টাকা, তখন এর ক্রয় মূল্যটা পাবো আমি। এই ক্রয় মূল্যের 25%, তো তখন 25% লাভটা যখন ক্রয় মূল্যের সাথে যোগ করে দিব তখন আমি আমার বিক্রয় মূল্য পাবো। আচ্ছা, আমরা জানি সেলের জন্য কয়টা যাবে দিতে হয়, দুইটা যাবে দিতে হয়। একটা হচ্ছে গিয়ে সেল, আর একটা হচ্ছে গিয়ে কস্ট প্রাইস যাবে। সেল করলে সেল রিটার্ন সেল যখন আমরা করব তখন আমার বাকিতে সেল করলে কি বেড়ে যায়, আমার বাকিতে সেল করলে দেনাদার বেড়ে যায়। দেনাদার কে? দেনাদার কিয়াকং। আচ্ছা, কিয়াকং বেড়ে গেল। এখন দেখি তো জানা দুইটা যাবে হবে আমার। এই যে দেখেন, এ আর অ্যাকাউন্ট রিসিভেবল, ডেবিট সেল ক্রেডিট। অ্যাকাউন্ট রিসিভেবল কিয়াকং, এই যে দেখেন এল আর দিয়ে কিয়াকং কে বোঝানো হয়েছে। আর এখন টাকাটা কত হবে? টাকাটা হবে এক্স পণ্য 80 ইউনিট ক্রয় করছিলাম কত টাকা, 12 টাকা দিয়ে 960 টাকা হয়। জেড প্রোডাক্টটা ক্রয় করছে 200 ইউনিট কত টাকা, 25 টাকা বিক্রি করছি। 25 টাকা ধরে আমি ক্রয় করছিলাম, তো 5000। এখন দুইটাকে যোগ করে দিলে হয় 5960 টাকা। এই 5960 টাকা হচ্ছে গিয়ে আমার ক্রয় মূল্য। আমি যে ক্রয় করছিলাম এই ক্রয় মূল্যটা। এখন আমি বিক্রি করছি কত টাকা লাভে? এই দেখুন, 5960 যোগ 5960 ইন্টু 25%। আমি 5000 বা আমি যেটা ক্রয় করছি ক্রয় মূল্যটার সাথে যখন 25% করবো তখন যে অ্যামাউন্ট আসবে, সে অ্যামাউন্টটা 5960 টাকার সাথে যোগ করে দিলে আমার আসে 7450 টাকায়। তাই আমি বিক্রি করছি কত টাকায়? 7450 টাকায়। প্রথমে আমাকে বের করে নিতে হবে কস্ট প্রাইস, বা আমার খরচ হয়েছিল কত টাকার। এই খরচের 25% করলে কত টাকা হয়, অত টাকা আমি আমার খরচের সাথে যোগ করে দিলে আমি আমার লাভটা পেয়ে যাব। লাভটা কত? একদম সম্পূর্ণ বিক্রি করছে কত টাকায়? 5450 টাকায় বিক্রি করা হয়েছে। 23 নম্বরে কি বলছে? পেইড টু উত্তরাকং ফুল সেটেলমেন্ট। উত্তরা কোম্পানি আমাকে পরিশোধ করে দিছে। এই যে আমি যখন বিক্রি করছি উত্তরাকং, এই যে পারচেজ করছিলাম উত্তরা কোম্পানির কাছে, তো এখন আমি তাকে পরিশোধ করে দিছি, ফুল পরিশোধ করেছি। এখন দেখি তো আমি কি বাট্টা পাবো? 12 দিনের ভিতর পরিশোধ করলে এই যে এখন দেখেন এই টার্মটা কাজে আসবে। আমি যখন দিই তখন আমার কাজে আসে। পারচেজ করছিলাম, আচ্ছা 12 তারিখে পারচেজ করছি, 12 দিনের ভিতর পরিশোধ করলে আমি বাট্টা পাবো। যেহেতু পারচেজ করে আমি টাকা পরিশোধ করি, তো আমি বাট্টা পাবো। তো অবশ্যই এখানে বাট্টা পরিশোধ করে দিই, তখন আমাকে কি হয়, আমার অ্যাকাউন্ট পেবল কমে যায়। আমি যখন ক্রয় করছিলাম অ্যাকাউন্ট পেবল বেড়ে গেছিল, অ্যাকাউন্ট পেবল বাড়লে ক্রেডিট করি, আর অ্যাকাউন্ট পেবল কমে যাবে। তো অ্যাকাউন্ট পেবল কি করতে হবে, এখন আমাকে করতে হবে অ্যাকাউন্ট পেবল ডেবিট ক্যাশ ক্রেডিট মার্চেন্ট ইনভেন্টরি ক্রেডিট কমে যাবে। এখন আমি যেহেতু তাকে 12 দিনের ভিতর পরিশোধ করতে পারছি, তাহলে অবশ্যই আমি বাট্টা পাবো। আমি বাট্টা পাইলে কি হয়, ক্রেডিট সাইডে লিখতে হয় যেমন পারচেজ ডিসকাউন্ট কি করতে হয়, পারচেজ ডিসকাউন্টের পরিবর্তে মার্চেন্ট ইনভেন্টরি লিখতে হয়। আমরা প্রথম ক্লাসে শিখেছিলাম কত টাকা, 300 টাকা। আমি যখন 15,000 2% বাট্টা করব তখন আমাকে 300 টাকা হবে। তো 15,000 থেকে 300 টাকা বাদ দিলে আমার থেকে 14,700 টাকা। এই হলো আমাদের মূল অঙ্কটা। এটা যেহেতু পার্সেন্টেজ দেওয়া আছে, কস্ট প্রাইস এবং সেলের খুব একটা কমপ্লিকেটেড একটা ধারণা এই অঙ্কটা, তাই এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসার মতো। যারা কিনা এই অঙ্কটা বুঝতে পারে নাই তারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর সেই পর্যন্ত ভালো থাকবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।